আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সারা পৃথিবীতে এক আমূল পরিবর্তন দেখা যায়। যে মানুষজন যাযাবর জীবন অভ্যস্ত ছিল তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরই ফলে গড়ে ওঠে সভ্যতা। আফ্রিকায় মিশরীয়, ইরানে মেসোপটেমিয়ান ও চীনের চৈনিক সভ্যতার পাশাপাশি আমাদের দেশ ভারতেও গড়ে ওঠে এক সুপ্রাচীন সভ্যতা, হরপ্পা সভ্যতা। যেখানে বাকি সভ্যতাগুলো তুলনামূলক গ্রামীণ ছিল, সেই জায়গায় হরপ্পা ছিল একটি শহর কেন্দ্রিক সভ্যতা। পাকা ইটের বাড়ি, উন্নত জল নির্গমন ব্যবস্থা, তার পাশাপাশি সুসংগঠিত স্থানীয় সরকার ও বন্দর কেন্দ্রিক বৈদেশিক বাণিজ্য ছিল এই সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। আজ আমরা আলোচনা করব এই হরপ্পা সভ্যতা নিয়ে। আলোচনার মূল বিষয় হবে হরপ্পা আবিষ্কার কী করে হয়, হরপ্পা স্রষ্টা কারা, হরপ্পার সময়সীমা, নগর পরিকল্পনা, লিপি ও ভাষা এবং হরপ্পা ধ্বংসের কারণ। এবার আসি হরপ্পা সভ্যতা আবিষ্কারের কাহিনীতে। 1826 সালে চার্লস ম্যাসন নামে এক ইংরেজ একটি হরপ্পার পোড়ামাটির ইটের সন্ধান পান। সে অনুমান করেন যে এই পোড়ামাটির ইটটি আলেকজান্ডারের ভারত আক্রমণের সমসাময়িক কোনো সভ্যতার। এটি ছিল হরপ্পায় প্রাপ্ত প্রথম কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এরপর 1875 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান স্যার আলেকজান্ডার কানিংহাম হরপ্পার পরিদর্শনে যান এবং একটি অপরিচিত লিপি সম্বন্ধিত একটি সিল আবিষ্কার করেন। এরই মাধ্যমে হরপ্পা সভ্যতা সরকারিভাবে প্রথমবার জনসমক্ষে আসে। হরপ্পার খোঁজ পর্ব আসলেই শুরু হয় 1902 সালে, যখন জন মার্শাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান হন। তারই ফল হিসাবে 1921 সালে দয়রাম সাহানি হরপ্পা এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। যেহেতু সাইট বা প্রত্নকেন্দ্র হিসাবে সর্বপ্রথম হরপ্পা আবিষ্কার হয়, তাই এই সভ্যতার নাম রাখা হয় হরপ্পা সভ্যতা। অপরদিকে যেহেতু এই সভ্যতা সিন্ধু নদী ও তার শাখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তাই এই সভ্যতার অপর নাম হয় সিন্ধু সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো বাদে এই সভ্যতায় বহু কেন্দ্র পরবর্তীকালে আবিষ্কার হয়, যেমন লোথাল, কালীবঙ্গাল, চানহুদ্র, ধোলাভিরা, সুতকাজেন্দর, রূপার, বানাওয়ালি। এছাড়াও আরও ছোট বড় হাজারের ওপর প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে বর্তমান সময়ে। এবার আসি এর আয়তনে বিস্তার প্রসঙ্গে। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা হল সমগ্র বিশ্বের অন্যতম বৃহত্তম সভ্যতা। এর আয়তন ছিল 13 লক্ষ বর্গ কিলোমিটার, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান আয়তন 88,752 বর্গ কিলোমিটার। তো আয়তনের দিক থেকে হরপ্পা সভ্যতা কতটা বড় তা কিন্তু এখান থেকে আন্দাজ করা যাচ্ছে। ম্যাপ লক্ষ্য করলে দেখা যাবে যে এর উত্তর প্রান্ত হচ্ছে জম্মু কাশ্মীরের মান্ডা, দক্ষিণ দিক হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ, পশ্চিম প্রান্ত হচ্ছে পাকিস্তানের সুতকাজেন্দার এবং পূর্ব প্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর, যা এই সভ্যতাকে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সভ্যতায় পরিণত করে। এই সভ্যতার স্রষ্টা কারা বা এত বড় সভ্যতা কারা বানিয়েছিল তা নিয়ে কিন্তু বিভিন্ন মতামত আছে। ইউরোপীয়দের মতে এই সভ্যতা মেসোপটেমিয়াম বা সুমেরীয়দের দান। অপরদিকে বহু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে এই সভ্যতার স্রষ্টা হচ্ছে দ্রাবিড়গণ, মানে যারা দক্ষিণ ভারতীয়দের পূর্বপুরুষ তারা। এই প্রসঙ্গে সবথেকে বড় প্রমাণ হচ্ছে দক্ষিণ ভারতীয়দের সাথে হরপ্পার লোকেদের কঙ্কালের শারীরিকগত মিল এক্ষেত্রে পাওয়া গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে মতামত এ প্রসঙ্গে, সেটি হচ্ছে এক মিশ্র জাতিগোষ্ঠী এই সভ্যতার স্রষ্টা। এই মিশ্র জাতিগোষ্ঠী হল ভূমধ্যসাগরীয় বা দ্রাবিড়, প্রোটো অস্ট্রেলয়েড, অ্যালপাইন ও মঙ্গোলীয়। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর হার কিন্তু এই সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া গেছে। অনুমান করা হয় যে অন্যান্য সভ্যতার সাথে হরপ্পার ব্যবসায়িক সংযোগ থাকার ফলে বিভিন্ন বিদেশি জাতিগোষ্ঠী এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, আর যার ফলে এই অঞ্চলে মিশ্র জাতির উদ্ভব ঘটে। এই সভ্যতাকে 4টি সময়সীমায় বিভক্ত করা হয়, যথা প্রাক হরপ্পা, আদি হরপ্পা, পরিণত হরপ্পা এবং পরবর্তী হরপ্পা। প্রাক হরপ্পা এমন এক সময়কাল যখন মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং গ্রামকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠে। ঠিক এই সময় বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে মেহেরগড় নামে এক সভ্যতার সূচনা হয়। এটি ছিল হরপ্পা সভ্যতার পূর্ববর্তী এক সভ্যতা। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
এটি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কৃষিকাজ ও পশুপালনের সূচনা করে। এছাড়াও পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুলো বা কার্পাস চাষের প্রমাণ আমরা এই সভ্যতাতেই পাই। আদি হরপ্পা পর্যায়ে আমরা দেখতে পাই যে গ্রাম্য অঞ্চলগুলি ধীরে ধীরে শহরের রূপ নিতে থাকছে। এই পর্বকে দুটি পর্যায়ে বিভক্ত করা হয়, যথা রাভি পর্যায়, যেখানে পাহাড় থেকে সমতলে মানুষজন স্থায়ী বসতি গড়ে তুলছে, এবং এই পর্যায়ে সিন্ধু লিপির যে প্রাচীনতম নিদর্শন সেটিও আমরা লাভ করি। আদি হরপ্পান পর্যায়ে দ্বিতীয় অংশটি হচ্ছে কোটদিজি পর্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ এক পর্যায়, যেখানে বিভিন্ন গ্রাম্য বসতিগুলো সুসংগঠিত হয়ে এক পূর্ণাঙ্গ নগরের রূপ নিচ্ছে। ঐতিহাসিকদের মতে এই কোটদিজি পর্যায়ে সম্প্রসারিত রূপটি হচ্ছে পরিণত হরপ্পা সভ্যতা বা শহরকেন্দ্রিক হরপ্পা সভ্যতা। হরপ্পার তৃতীয় পর্যায়টি হচ্ছে পরিণত হরপ্পা পর্যায়। এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য উন্নত নগরায়ন, রাজনৈতিক ও সমাজ জীবন, ব্যবসা বাণিজ্য, লিপি ইত্যাদি। এই পর্যায়টি নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। হরপ্পার চতুর্থ পর্যায় হচ্ছে পরবর্তী হরপ্পা, যেখানে আমরা দেখতে পাই যে বড় বড় বিভিন্ন শহরের পতন হচ্ছে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের গ্রাম্য সমাজগুলি গড়ে উঠছে। যাই হোক, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিণত পর্যায় হরপ্পাকে নিয়ে। এই সময় হরপ্পা সভ্যতা যে কোনো আধুনিক শহরের সমকক্ষ এবং যথেষ্ট উন্নত। এই অংশটি আমাদের আসল আলোচ্য বিষয়। পরিপক্ক হরপ্পা যে জন্য বিখ্যাত তার কারণ হচ্ছে এই সময় প্রকৃতপক্ষে ভারত তথা দক্ষিণ এশিয়ায় প্রথম নগরায়ণ ঘটে। এই অঞ্চলের নগর দুটি ভাবে বিভক্ত ছিল, এক উচ্চ অংশ বা সিটাডেল বা দুর্গ, এবং দ্বিতীয় হচ্ছে নিম্ন অংশ। সিটাডেলগুলি নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত ছিল। এই অঞ্চলটি ছিল শাসক গোষ্ঠী ও অভিজাতদের বসবাসের জায়গা। মাটির ইটের তৈরি সুরক্ষিত দেওয়াল দ্বারা এটি বেষ্টিত ছিল, যে দেওয়াল নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নিম্ন অংশ বা সাধারণ জনগণের থাকবার জায়গা থেকে সিটাডেলকে পৃথক করত, যা এই অঞ্চলের শ্রেণীবিভক্ত সমাজের ইঙ্গিত দেয়। নগরগুলিতে পাকা ইটের তৈরি একতলা ও দ্বিতলা ঘরের সন্ধান পাওয়া গেছে। এই ঘরগুলো উঠোনের ঠিক চারপাশে নির্মিত হতো। প্রতিটা বাড়িতে ব্যক্তিগত কূপ ও বাথরুম ছিল, যা এক স্বচ্ছ সমাজের চিহ্ন বহন করে। এছাড়া রাস্তার ধুলোবালি যাতে ঘরে না ঢোকে, তাই সেই সময় রাস্তার দিকে জানলা বা দরজা রাখা হতো না, বরং সরু গলির দ্বারা ঘরগুলো সংযোগ থাকত। এই গলির দিকে থাকত ঘরের রাস্তা ও দরজা। হরপ্পার রাস্তাগুলো একটি আয়তাকার গিট প্যাটার্নে নির্মিত ছিল, ঠিক অনেকটা দাবার বোটের আকারে। এটি উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। এর নির্মাণ ছিল এমনভাবে যাতে রাস্তাগুলি একে অপরের সাথে 90 ডিগ্রি সমকোণে ছেদ করে। বড় বড় রাস্তাগুলির আয়তন ছিল প্রায় 9 থেকে 34 ফুট। এই বড় রাস্তার সাথে ঘরের যে সরু গলি ছিল সেগুলো যুক্ত হতো। এই অঞ্চলের জল নিষ্কাশন ব্যবস্থার এক অপরূপ ব্যবহার আমরা দেখতে পাই। প্রতিটি বাড়ির ছোট ছোট নালায় দ্বারা বড় ড্রেনের সাথে যুক্ত ছিল, এবং এই ড্রেনগুলো শহরের বাইরে বড় কোনো জলাশয় বা নর্দমার সাথে যুক্ত হতো। ড্রেন থেকে যাতে দুর্গন্ধ বার না হয়, তাই ইট বা পাথরের স্ল্যাব দিয়ে ড্রেনগুলি ঢাকা থাকত। হরপ্পা সভ্যতার এক অন্যতম সৌন্দর্য হচ্ছে তার স্নানাগার, যেটি পাওয়া গেছে মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলের ঠিক মাঝখানে। অনুমান যে এটির ব্যবহার হতো মূলত ধর্মীয় উপাসনা পালনের জন্য বা রাজকীয় জীবনযাপনের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। এটি ছিল আয়তাকার, যার দৈর্ঘ্য ছিল 39 ফুট, প্রস্থ 23 ফুট এবং গভীরতা 8 ফুট, এবং এর উত্তর ও দক্ষিণে ছিল দুটি সিঁড়ি। জলকে স্টোর করে রাখার জন্য এখানে বিটুমিন জাতীয় এক বিশেষ পদার্থের ব্যবহার করা হয়। হরপ্পার কৃষিপণ্য সংরক্ষণ এবং দুর্ভিক্ষের সময় খাদ্যের যোগান সচল রাখবার জন্য কৃত্রিম শস্য ভাণ্ডার নির্মাণ করা হয়। এই শস্যগুলি মূলত কর হিসেবে সঞ্চয় করা হতো এবং দুর্গ এলাকায় সংরক্ষিত করা হতো। ঘরবাড়ি, স্নানাগার, রাস্তাঘাট, শস্য ভাণ্ডার নির্মাণে হরপ্পার লোকেরা ব্যবহার করে অত্যাধুনিক জ্যামিতিক আকারে নির্মিত ইটের। এই ইটগুলির আকার ছিল 1:2:4 অনুপাতে। এক্ষেত্রে আমরা দুই ধরনের ইটের ব্যবহার দেখতে পাই। প্রথম, রোদে শুকনো ইট, যার ব্যবহার হতো ঘরবাড়ি। দ্বিতীয় হচ্ছে পোড়া ইট, যা গুরুত্বপূর্ণ ইমারত, রাস্তাঘাট ও স্নানাগারে ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী ও জলরোধী হিসাবে।
হরপ্পার এরূপ আধুনিক ব্যবহার দেখে প্রশ্ন হতেই পারে যে নিশ্চিতভাবে হরপ্পা কোনো বৃহৎ শক্তি বা সরকারের অস্তিত্ব ছিল। সত্যি কথা বলতে, যেহেতু হরপ্পা লিপি আজও পাঠোদ্ধার করা হয়নি এবং ধ্বংসাবশেষ থেকেও সেরকম তেমন কোনো স্থায়ী প্রমাণ পাওয়া যায় না, তবুও ঐতিহাসিকদের এ বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমটি হচ্ছে, পুরোহিতপন্থী বা বণিক শ্রেণীর হাতে ছিল হরপ্পার একক ক্ষমতা, আর অপরদিকে স্বশাসিত বিভিন্ন ছোট বড় নগর স্বাধীনভাবে নিজ নিজ শাসন পরিচালনা করত। এই সভ্যতায় সমাজের দিক থেকেও হরপ্পা ছিল তিনটি ভাগে বিভক্ত, যথা এক, শাসক সম্প্রদায়; দ্বিতীয়, বণিক ও কারিগর সম্প্রদায়; এবং তৃতীয় হচ্ছে কৃষক সম্প্রদায় ও সাধারণ মানুষ। সমাজ ছিল মূলত মাতৃতান্ত্রিক, এখানে মহিলাদের যথেষ্ট সম্মান ছিল। এছাড়া বর্ণ ব্যবস্থার অস্তিত্ব কিন্তু সেই সময় তেমন দেখা যায় না। মেয়েরা সোনা, রূপা ও পাথরের অলঙ্কার পরত এবং সঙ্গীত, নাচ গান, পাশা খেলা প্রভৃতি খেলা ছিল বিনোদনের এক অংশ। সিন্ধুবাসীদের অর্থনীতি যথেষ্ট উন্নত ও শক্তিশালী ছিল। এখানকার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এছাড়াও পশুপালন, শিল্প, কারুকার্য ছিল অর্থনৈতিক প্রধান ভিত্তি। শিল্পের মধ্যে অন্যতম ছিল মৃৎপাত্র। মৃৎপাত্রগুলি সাধারণত লাল রঙের হতো, যার ওপর কালো রঙের এক প্রলেপের ব্যবহার করা হয়। এই জন্য এই মৃৎপাত্রগুলোকে বলা হয় রেড অ্যান্ড ব্ল্যাক পটারি। পাত্রের গায়ে জ্যামিতিক নকশা, পাতা ও মাছ ও পাখির মতন চিত্র আমরা দেখতে পাই। হরপ্পার কারুকার্যের সব থেকে ভালো নিদর্শন হচ্ছে ডান্সিং গার্ল আর পুরোহিত রাজা। ডান্সিং গার্লটি 10 সেন্টিমিটার সাইজের একটি ব্রোঞ্জের মূর্তি। এর বাঁ হাতে চুড়ি এবং ডান হাতটি কোমরে। বেশ সাহসী দৃষ্টিভঙ্গিতে বানানো এই মূর্তিটি তৎকালীন সমাজে হয়তো পেশাদার নৃত্যগোষ্ঠী নতুবা দেবদাসী প্রথার অস্তিত্বের প্রমাণ দেয়। অপরদিকে পুরোহিত রাজাটি 17 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট স্টিয়াটাইট পাথরে নির্মিত, দাড়িযুক্ত ও অলঙ্কারে সজ্জিত। এর চোখ অর্ধনির্মিত এবং কপালে একটি হেডব্যান্ড এবং গায়ে শাল বা চাদর জড়িত। এই আধ্যাত্মিক মূর্তিটিকে অনেক ঐতিহাসিক আছেন যারা পুরোহিত রাজা বলে সম্বোধন করেন। হরপ্পাদের ধর্মীয় জীবন নিয়ে বেশ উৎসাহ জাগে, কারণ হিন্দু ধর্মের সাথে এর বেশ সাদৃশ্য আমরা দেখতে পাই। মাতৃপুজো, পশুপতি শিব, গাছপালা, নদ নদী, জীবজন্তুর পাশাপাশি সিন্ধুবাসীরা লিঙ্গ ও যোনি পুজোও করত। যদিও এই সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু আবিষ্কৃত আগুনের বেদি, শিলের মধ্যে স্বস্তিকা চিহ্ন বরাবর প্রমাণ করেন যে সিন্ধু সভ্যতার ধর্মই ছিল হিন্দু ধর্মের এক প্রাচীনতম রূপ। তাদের লিপি ও ভাষা কি ছিল তা আজও অজানা। যেহেতু আজ অবধি তাদের লিপি পাঠোদ্ধার করা হয়নি, তাই তাদের ভাষার স্বরূপ ও ইতিহাস জানতে অনেকাংশেই আমাদের প্রত্নতান্ত্রিক উপাদানের ওপর নির্ভর করতে হয়। এ সভ্যতায় প্রাপ্ত লিপিগুলি ছিল মূলত চিত্রিত। লেখনী এমন ছিল যে একবার তা বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো এবং লেখা শেষ করে পরবর্তী লাইনে ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হতো। ভাষা সম্পর্কে সেরকম জ্ঞান না থাকায় অনুমান করা হয় যে এটি ছিল মূলত দ্রাবিড় ভাষার কোনো প্রাচীন স্বরূপ। এবার আসি আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে। প্রশ্ন আসতেই পারে যে এত উন্নত সভ্যতা ধ্বংস হলো কি করে? এ প্রসঙ্গে বিভিন্ন মতামত আছে। তা আলোচনার আগে আমাদের বোঝা উচিত যে এত বড় সভ্যতা রাতারাতি ধ্বংস হয়ে যায়নি। একটি লম্বা সময় ধরে এই সভ্যতার ধ্বংসের প্রক্রিয়া চলেছে। তাই এই সভ্যতা পতনের কারণগুলো প্রায় সবকটি একই সঙ্গে আলোচনা সাপেক্ষ এবং যুক্তিসম্মত। হরপ্পার পতনের প্রধান কারণগুলি হল, প্রথমত জলবায়ুর পরিবর্তন। অরেনস্টাইনের মতে চাহিদার জন্য প্রচুর পরিমাণে বনভূমি সেই সময় ধ্বংস করা হয়, যার ফলে বৃষ্টিপাত হ্রাস পায় এবং শস্য শ্যামল ভূমি মরুভূমিতে পরিণত হয়। হরপ্পার পতনের দ্বিতীয় কারণটি হচ্ছে যে সিন্ধু নদীর গতি পরিবর্তন এবং ক্রমাগত বন্যা বড় বড় শহরগুলিকে ধ্বংস করে দেয়, যার ফলে এক প্রকার বাধ্য হয়ে মানুষজন শহর ত্যাগ করেন এবং অন্যত্র চলে যায়। এ প্রসঙ্গে সবথেকে কন্ট্রোভার্সিয়াল টপিকটি হচ্ছে আর্য আক্রমণ তত্ত্ব। ঐতিহাসিক ম্যাক্স মুলার এই তত্ত্বের প্রবর্তক ঘটান। মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে যে 37টি কঙ্কালের হদিশ পাওয়া যায় তা বহির আক্রমণের সাক্ষ্য বহন করে। অপরদিকে ঋগ্বেদে হরিরূপীয় নামে এক যুদ্ধের উল্লেখ আছে, যে যুদ্ধে দেবতা ইন্দ্র নগর বা পুর ধ্বংস করে নিজেকে পুরন্দর উপাধি দেয়। কিছু ঐতিহাসিক আছে যাদের অনুমান এই পুর বা নগর হচ্ছে সিন্ধু সভ্যতার নগর, যদিও বা এর যথাযথ তেমন কোনো প্রমাণ উপলব্ধ নয়। পরিশেষে বলা যায় যে হরপ্পা সভ্যতা
আমাদের কেবল অতীত ইতিহাস শেখায় না, বরং আধুনিক নগর ব্যবস্থার আদি পাঠও প্রদান করে। তাদের শিল্পকলা, লিপি, সংস্কৃতি, নগরায়ন আজও আমাদের বিস্ময়ের খোরাক। এই সভ্যতার অবশেষ থেকে প্রাপ্ত নিদর্শনগুলো শুধু আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করে না, বরং নিজেদের আধুনিকরণের জন্য অনুপ্রেরণার হিসাবেও কাজ করে।